প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। আমরা আজ কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি। পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আছেন কাজী সাইদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ বিএনপি, এবং এরপরই আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি এবং সংসদ সদস্য কুড়িগ্রাম 2। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এই আলোচনায়। আতিক মুজাহিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন সংসদ সদস্য। তৃতীয় অধিবেশনের প্রথম দিনে সংসদ বেশ উত্তপ্ত ছিল। গতকালকের সেই আলোচনা আজকেও রাজনৈতিক অঙ্গনে চলছে। যেই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, সম্ভবত এই ত্রয়োদশ সংসদের যতগুলো অধিবেশন এখন পর্যন্ত হয়েছে এবং কার্যদিবস যতগুলো ছিল, গতকালকের পরিস্থিতি বোধহয় সবচেয়ে উত্তপ্ত ছিল বলে বলা হচ্ছে। এক পর্যায়ে স্পিকারকে বলতে হয়েছে যে এই অবস্থা চলতে থাকলে সংসদ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। দুই পক্ষের মধ্যে তিনি সহিষ্ণুতা চেয়েছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সবশেষ সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন, যে তিনি বলতে চেয়েছেন সুনির্দিষ্ট প্রশ্ন আপনাদের কাছ থেকে আসছে না, আসলে সেটি সুনির্দিষ্ট উত্তর দেওয়া যায় সংসদীয় ভাষায়, সেটি না এসে আপনারা পল্টন কিংবা শাহবাগের ভাষায় কথা বলছেন। এবং আজকে রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, তিনি একটি মন্তব্য করেছেন যে সালাউদ্দিন আহমেদের কথায় আপনাদের যে সকল সংসদ সদস্য একরকম তাকে মোকাবেলা করতে কিংবা তার আপনারা পেরেশান হয়ে যাচ্ছেন। এবং আজকে ছাত্রদলের এক নেতা আমানুল্লাহ আমান, তিনি বলেছেন যে সালাউদ্দিন আহমেদের যে বিচক্ষণতা, সেটির সঙ্গে আপনারা পেরে না উঠে আবোল তাবোল বলছেন সংসদে। যদি আপনাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পর কথা বলার সময় যদি সরকার দলীয় সংসদ সদস্যরা একজোট হয়ে হট্টগোল করেন, তাহলে পরিস্থিতিটা কোথায় যাবে? আমি অনেকগুলো বিষয় বললাম, আপনি মোটা দাগে বলবেন। ধন্যবাদ। প্রথমত হচ্ছে মানুষকে আসলে জানা দরকার ঘটনাটা কি ঘটেছিল। আপনি যাদের নাম বললেন তাদের কথার উত্তর দেওয়া আমার দরকার মনে করি না। কারণটা কি, ওনাকে রাখাই হয়েছে সারাদিন এইগুলো বলে ইনকাম করার জন্য, কারণ ওনাকে এটা চাকরি ওনাকে, এবং বলা হয়ে থাকে যার নাম বললেন সেই বিশিষ্ট মন্ত্রীর কাছে ওনার কারণেই উনি চাকরিটা পেয়েছেন। বাই দ্য ওয়ে, ওটা নিয়ে আমার কোনো নাই। প্রথম কথা হলো পার্লামেন্ট চলমান আছে, ওনাকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে। প্রথম হাসনাত আবদুল্লাহ একটা প্রশ্ন করেছে, সেটা পুলিশ সূত্র সোর্স থেকে প্রথম আলো এবং আগামীর সময় ডাটাটা যেটা রয়েছে হাসনাত আবদুল্লাহ পোস্ট করেছে। সেটা করে বলেছে যে এই যে একটা অবস্থা আইন শৃঙ্খলার, এটাকে আপনারা কিভাবে আপনি ট্যাকেল দিচ্ছেন, এটাকে সাকসেস বলা যায়, এরকম একটা কোয়েশ্চেন করেছিল। এরপরে আরেকটা প্রশ্ন করেছেন শফিকুল ইসলাম মাসুদ সাহেব, আপনাদের জামাত ইসলামের। উনি বলেছেন যে বিভিন্ন জায়গায় এমপিদের উপর অ্যাটাক হচ্ছে, এক্ষেত্রে আসলে আপনারা কি ভূমিকা রাখতেছেন, করণীয়? দুইটা প্রশ্ন খুবই সিম্পল, আনসার কিন্তু ভেরি সিম্পল। এখন ওনার উত্তরটা শুরু হলো কিভাবে, উনি ডাইভার্ট করে উনি বলা স্লেজিং করে প্রথমেই, এটা কি পল্টনের বক্তব্য নাকি শাহবাগ স্কোয়ারের বক্তব্য? আমরা একজন দেশের দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতেছি, আপনারা নিজেই নিউজ পত্রিকা প্রতিদিন পড়তেছেন যে 7 থেকে 8 জন এমপিকে হ্যারাসমেন্ট হয়েছে। আপনি নাম ধরে ধরে বলা যেতে পারে, হান্নান মাসুদ থেকে শুরু করে আপনার ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, মাসুদ পারভেজ বলেন, আমির হামজা বলেন, সর্বশেষ বিএনপির একজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছে। নাজিব মোমেন মামলা করেছে, উল্টা তো কোনো অ্যারেস্ট হয়নি। তো এইটার ক্ষেত্রে ওনারা তো কাকে বলবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তো বলবে। উত্তরটা কি এরকম স্লেজিং হওয়া দরকার, সাইড লাইনে চলে যাওয়া দরকার? তাহলে হাসনাত আবদুল্লাহ যে প্রশ্ন করলো, ওটার উত্তর উনি ডিরেক্ট দিতে পারতো না, ওনারা বড় উল্টো আরেকটা পথে গেল। এই যে শাহবাগ স্কোয়ার, তাহলে আমরা আজকে সত্যি করে অনেস্টলি বলি, আজকে শাহবাগ আন্দোলন হয়েছে ছাত্রদের বলে আজকে আমরা সবাই ক্ষমতায়। আপনি যদি লেজিটিমেসি বলেন, সবার লেজিটিমেসি তো জুলাই, নাকি লেজিটিমেসি শব্দটা কেউ বোঝে না। লেজিটিমেসি, শেখ হাসিনা পাওয়ারে ছিল কিন্তু লেজিটিমেসি ছিল না। লেজিটিমেসি হচ্ছে বৈধতা। পাওয়ারে অনেকে থাকতে পারে কিন্তু অবৈধভাবে, জোর করে, গায়ের জোরে। সো লেজিটিমেসির রুট যদি জুলাই হয়, যে আন্দোলন হয়, সেটাকে কটাক্ষ করলে তো আপনার কিছুই থাকে না। আপনি তো কটাক্ষ করতে এই সিস্টেমে পারেন না, কারণ আপনি দায়িত্বশীল মন্ত্রী, আপনাকে উত্তর দিতে হবে। তাহলে আপনার এমন খারাপ অবস্থা কেন? তাহলে আপনি উত্তর দিতেছেন না, দায়িত্ব নিচ্ছেন না, এটাই ছিল ইস্যু। এই কটাক্ষর বিপরীতে কথা বলেছে যে আপনি কেন এটা বলতেছেন,
আমাদের উপর আক্রান্ত হয়, আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না। আপনি স্পেসিফিক করেন। স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছেন আপনি? স্পেসিফিক বলতে কি বোঝাচ্ছেন? যে কোনো প্রশ্ন তো করা যায়। পার্লামেন্টে মেম্বারদের বিরোধী দলের প্রথম কাজ হলো সরকারি দলের ওনার যেটি অভিযোগ ছিল যে ঢালাও আপনারা খেয়াল করেন, ঢালাও তো কোনো কথা না। উত্তর হয় না। ঢালাও কেমনে হয়? যখন একজন একটা জিনিস পড়ে শোনাইলো, এই হলো রিপোর্ট, তখন আপনি ঢালাও বলতে কি বোঝাচ্ছেন? এখানে কি 50,000 মানে লোকজনের উপর আক্রান্ত হয়েছে, এর মধ্যে একজনের কথা বলাচ্ছে? এমপি তো বাংলাদেশে 300 জন, 7 জন আক্রান্ত হতে কত 6 মাসে হয়েছে। তো এটা কি আপনি সিরিয়াসলি কাউন্ট করবেন না? উনি তো উত্তরটা বলতে পারতেন। সেকেন্ড আরেকটা দেখেন, এবং লিটারেলি এটা মানুষের জন্য অপমান। আপনি বলেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, আপনিও এমপি আমিও এমপি, সেম সিট কিন্তু পার্লামেন্টের মধ্যে, মাথায় রাখতে হবে। আপনি কাউকে এইভাবে চ্যালেঞ্জিং করতে পারেন। উনি প্রথম কথা বলছে যে কি বললেন আমি 1 মিনিট শুনি নাই, ঘুমিয়ে গেছে নাকি উনি? বলেন, ওনার দায়িত্ব কি ছিল যে উনি ওনার ব্যাপারে প্রশ্ন, এবং সংসদে আগে থেকে সিট দেওয়া থাকে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্ন হবে, প্রস্তুতি নিয়ে আসতে হবে, ওনাকে জবাবদিহিতা করতে হবে, কারণ রাষ্ট্র সবার কাছে জবাবদিহিতে চায়। তাহলে আইন শৃঙ্খলা অবস্থা খারাপ, আপনাকে তো অ্যাকনলেজ করতে হবে বিষয়টা, কিন্তু আপনি ডাইভার্ট আরেকদিকে গেলেন কেন? আর আমাদের সম্মানিত রাশিদ সাহেব যেটা বললেন যে বিরোধী দলকে বেয়াদবি ক্ষমা চাই, আর কি কি যা তা বলতেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেয়াদবির জন্য বিরোধী দলকে ক্ষমা চাইতে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো বলছে আই উড্রো, আই উড্রো, আই উড্রো 3বার বলছে। তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী তো ক্ষমা চাওয়ার কথা ছিল প্রথম, উনি তো উড্রো করছে ওনার বক্তব্য। তাহলে উনি ওইটার উত্তর কি দিবে? ওনাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম উনি শুনে উত্তর করবে যে কেন করলো। পার্সোনাল অ্যাটাকিং না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাটাক করেছি, নট সালাউদ্দিন পার্সোনাল ব্যক্তি হিসেবে। এইটাও কিন্তু ভুলতে হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাকাউন্টেবল করছি, রাষ্ট্রের আইন শৃঙ্খলা অবস্থা খারাপ। গতকাল 71 রিপোর্ট হয়েছে, 15,000 শিশু মিসিং গত 6 মাসে। কোথায় যাচ্ছে এরা? ডায়েরি, শুধু এগুলো ডায়েরি রিপোর্ট বলতেছি যে মিসিং শিশুর রিপোর্ট হচ্ছে এটা 15,000। আপনি কোন দিকে? আপনি তাহলে আপনাকে জবাবদিহিতা করতে হবে তো। আপনার বাহিনী কি করে তাহলে? আরেকটা বিষয় শেষ করতে হবে ভাই, গুম নিয়ে ইস্যুটা শুরু হয়েছে, গুম নিয়ে কিন্তু খেয়াল করেন, আপনার মিরাজ শেখ কিন্তু গুম হয়ে গেছে, আপনারা আইন করতেছেন, এটাকে আইন 2টা 3টা আইন উঠেছিল গতদিন। ইস্যুটা কিন্তু একটা জিনিসের প্র্যাকটিক্যাল ইস্যু আছে। সে গুমে মিরাজ শেখ গুম হয়েছে, আপনার সে মিরাজ শেখ কোথায়? বাগেরহাটের মিরাজ শেখ গুম হয়ে গেল কোস্টগার্ড দ্বারা বলা হচ্ছে, বিবিসি রিপোর্ট হয়েছে। তার ওয়াইফরা কথা বলতে গেছে, তাদেরকে জেলখানা 27 দিন খেটেছে। তার হাইড করা হচ্ছে কেন? নতুন বাংলাদেশে কি আমরা গুম খুন দেখতে চাই? এগুলো আমরা অবশ্যই প্রশ্ন করব। এগুলো দায়ভার কি উনি নেবেন? স্বরাষ্ট্রমন্ত্রী কেন গুম হলো, কেন এটা হত্যাকাণ্ড হলো, এইগুলো আমরা প্রশ্ন করব। আমরা এবার একটু কাজী সাইদুল আলম বাবুল আপনার কাছে আসতে চাই। আপনি আতিক মুজাহিদের কথা শুনছিলেন, নিশ্চয়ই গতকালকে সংসদের অধিবেশনে আপনার নজরে এসেছে। সরকারি দল আসন সংখ্যায় বেশি, বিরোধী দলও একেবারে কম নয়, 80টার মতো সিট নিয়ে তারা আছেন। তো যেটি দেখা যাচ্ছে যে অন্যান্য অতীতের সংসদগুলোর তুলনায় এই সংসদ তুলনামূলক কার্যকর বলে বলা হচ্ছে। সরকারি দল, বিরোধী দল তাদের বক্তব্যগুলো রাখছে, কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে যে সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে কেন্দ্র করে এক ধরনের তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, যে বিরোধী পক্ষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য, বডি ল্যাঙ্গুয়েজকে আপনি বা আপনার দল আসলে কিভাবে মূল্যায়ন করে? ধন্যবাদ। চ্যানেল 24-এর আজকে মুক্তকণ্ঠ অনুষ্ঠানে আপনাকে সহ এই চ্যানেলের সকল কলাকুশলী দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আমার সালাম। আমি অবশ্য অনেক দিন পর চ্যানেল 24 অনুষ্ঠানে আসছি, এর আগে এসেছি, তো দীর্ঘদিন পর আসলাম, এই জন্য আপনাকে আরও ধন্যবাদ। বিষয়টা যে বিষয় দিয়ে আপনি শুরু করেছেন, দেখেন আমি এই বিতর্কটা দেখেছি, মিডিয়ার মাধ্যমেই দেখেছি। তো সংসদে আসলে সংসদটা তো একটা পবিত্র জায়গা, আমাদের সকলেরই একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেন সেখানে আমাদের কথার মধ্যে অবশ্যই শালীনতা, ভদ্রতা এবং আমাদের কথার মাধুর্যতা সকল কিছুই থাকতে হবে, সবাইকে এটা মানতে হবে। তো সালাউদ্দিন সাহেবের কাছে যেভাবে প্রশ্ন করা হয়েছে, আসলে এই প্রশ্নগুলো কিন্তু যদি 1 by 1 স্পেসিফিকভাবে প্রশ্নগুলো করা হতো, তাহলে উনিও অবশ্যই ওইভাবে স্পেসিফিক জবাব দিতেন। কিন্তু যে ঢালাওভাবে যেভাবে প্রশ্ন করা হয়েছে,
আসলে উনি কোন প্রশ্ন থেকে কোন প্রশ্নের উত্তর দিবেন, মানে স্পেসিফিক প্রশ্নটা কি, এর কোন প্রশ্নের গুরুত্বটা বেশি, এইটাকে অনুধাবন করার মতো আসলে এই যেভাবে প্রশ্নগুলো করেছে এটা আমি নিজেও ঠিক খুঁজে পাইনি। এরপরেও আমি বলবো যে ঠিক আছে, হয়তো প্রশ্ন যিনি করেছেন সম্মান রেখেই বলি, ওনাদেরও মনোভাবটা থাকতে হবে যে আমরা সংসদে কথা বলছি, সংসদীয় কিছু রীতিনীতি, কিছু শিষ্টাচার থাকে, সেখানে আমার যদি মানসিকতাই এরকম থাকে যে আমি আপনাকে আক্রমণ করে বা আমি এই পার্টিকে পজিশন বা অপোজিশন যে পার্টি হোক তাকে আক্রমণ করে বা মনের কোনো ক্ষোভের থেকে আমি একটা কথা বলবো, তা সেটা ঠিক নয়। সংসদে আসলে কালকে কি আপনি তেমন কিছু খুঁজে পেয়েছেন? বিরোধী দলের স্পিকার যদিও বলেছেন যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য শেষ হলে তারপরে বিরোধী দলের বক্তব্য দেওয়ার জন্য, এবং তারা অনেকক্ষণ ধরে হট্টগোল করছিলেন কিংবা তারা প্রোটেস্ট করছিলেন, এবং এক পর্যায়ে ডাক্তার শফিকুর রহমানকে কথা বলতে দেওয়া হয়েছে। এটা তো সবাই লক্ষ্য করেছি আমরা যে উনি জবাব দিবেন, জবাব দিতে দাঁড়িয়েছেন, কিন্তু যেভাবে সেখানে অপোজিশন থেকে যে ধরনের সিন ক্রিয়েট করা হলো, তো এটা তো আসলে পার্লামেন্টের ভিতরে মাননীয় সংসদ সদস্যদের কাছ থেকে আমরা এরকমটা আশা করি না। তো উনি বারবার বলার চেষ্টা করেছেন, স্পিকার শেষ পর্যন্ত চেষ্টা করেছেন যে ঠিক আছে সালাউদ্দিন সাহেব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বক্তব্য বলুক, তারপর আপনারা আবার কথা বলেন, এবং মাননীয় বিরোধী দলীয় নেতাকেও বারবার বলা হচ্ছে যে আপনি ওনার পরে কথা বলেন, কিন্তু ওনারা যে ধরনের আচরণ করতেছিলেন, আসলে আমি যেটা বলবো যে সব মিলিয়ে আমরা পার্লামেন্টের ভিতরে এগুলো আশা করি না। আমরা উভয়ের একটু ধৈর্য এবং সহ্য নিয়ে আমরা পার্লামেন্টে দেশের জন্য, জনগণের জন্য কথা বলি। আমরা ব্যক্তি কোনো আক্রোশ থেকে যদি আমরা কথা বলি বা অ্যাটিটিউডটাই যদি আমাদের এরকম থাকে যে না আমরা এখানে একটু ঝগড়াই করব, হট্টগোল করব, বিশৃঙ্খলা করব, এই ধরনের অ্যাটিটিউড নিয়ে তো পার্লামেন্টে কারোর যাওয়া উচিত না বলে আমি মনে করি। জি, আরেকটি মন্তব্য আলোচিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের, যে বিরোধী দল কিংবা জামায়াত ইসলাম তারা একটা ছায়া মন্ত্রী সভা গঠন করছে। সেটি নিয়ে ছায়া মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ নিয়ে এটি বেশ আলোচনায়। তো তিনি বলেছেন যে এটি আসলে উজিরে খামোখার মতো, এবং এটি করলে এক ধরনের মনে মনে সুখ অনুভব করা যায়, এ ধরনের একটি মন্তব্য করেছেন। এবং রাশেদ খানও আবার বলেছেন যে এই ছায়া মন্ত্রিসভা গঠনের পরে তারা প্রথম সংসদে গিয়ে এই অধিবেশনের প্রথম দিন গিয়ে একটু শরীর গরম ছিল কিংবা সেটি তারা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আপনি কি বলবেন? ওনার শব্দ তো আপনি সবসময় খেয়াল করি কি, আমরা যেহেতু ওনারা বড় শক্তিশালী পদে আছেন, ওনাদের নেতাকর্মীরা হয়তো ওনারা বলেন ওনাদের কথা। উনি ইভেন কি পরিমাণ মানে স্লেজিং করে সম্মানিত মহামান্য রাষ্ট্রপতিকে উনি একসময় বলছে ফখরুল ইসলাম সাহেব ইসলাম নয়, এরকম করে বলেছেন, কিন্তু উনি নাম ধরে ধরে। এটা যে কত বড়, না আমি বলি ভাই শোনেন, আপনি পার্লামেন্টারি ভাষা শিখান সবাই রে, আপনি মাস্টার না তোরে ভাই, এখানে পার্লামেন্ট মেম্বার আর সবাই এত সোজা মানে এমনি হয় আসে নাই, মানে কিছুই জানে না এরকম ভাব নিলে হবে না। তো মানে আপনি সব একাই জানেন এইরকম কথাবার্তা বলা উচিত না। তো অনেকে অনেক কিছু জানে, হয়তো বলে না অনেক স্টাইলে। তো আপনি এরকম অনেক শব্দ ওনার আছে, উনি ওই দিন সেই দিন আরেক শব্দ বলছে হাওয়াই, মানে উনি এমন সব মানে কথাবার্তা বলে। হ্যাঁ, তো এইগুলো আসলে এটা পার্লামেন্টে ওনার ল্যাঙ্গুয়েজও ওনাকে ঠিক রাখতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, কিন্তু এই যে উনি যে ছায়া মন্ত্রিসভা নিয়ে বলেছেন, ছায়া মন্ত্রিসভা এটা পলিটিক্যাল বক্তব্য, পলিটিক্যালি আনসার করবে, এটা তো পার্লামেন্টের ভাষা না। উনি আমার খেয়াল করেন, আমরা তো অনেক কথা শুনি ওনার কথা। উনি তো বলছে যে আমরা এটার জন্য এটা করেছি, উনি তো ওনার কথা উনি নিজেই উল্টাপাল্টা কথা বলে। উনি বলছেন আমরা এটা করব, ওটা করে নাই। উনি বলছে আমি প্রস্তাবনা করছি গণভোট, এখন উনিই মানে না। ওনারা আমরা কোনটাকে বিশ্বাস করব? এখন মানুষ চায় যে কনস্ট্রাকটিভ রাজনীতি, যৌক্তিক সমালোচনা বলেন, তাই না? তা কনস্ট্রাকটিভ রাজনীতি কীভাবে করবে? আমরা প্রতিটা শ্যাডো মিনিস্ট্রি হলে যদি করে থাকে, এখন ওর বিষয়ের ঘোষণা নাই, তাহলে ওনারা এটাকে অবজার্ভ করবে, ওই মন্ত্রণালয় ওরা রিলেভেন্ট তারা মন্তব্য দিবে যে এখানে আলটারনেটিভটা কী হতে পারে, আমরা থাকলে এখানে কী করতাম। এটা ওনার ভালো লাগে না, তাহলে যৌক্তিক সমালোচনা ভালো লাগে না, কী সমালোচনা ভালো লাগে তাহলে ওনাদের? এটা কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। তো রাশেদ খান নিয়ে প্লিজ আমাকে প্রশ্ন করবেন, আমি এটাকে কথার প্রসঙ্গে এসে গেল। আমরা কোনোভাবে, আপনি যদি বিএনপির বড় কথা বলতেন তা হয়তো, উনি বিএনপির আসলে কে? গুরুত্বপূর্ণ পদে আছেন তো পদে আছেন, বিএনপি না, উনি কি বিএনপির কোনো পদবিধান রাজনৈতিক নেতা, স্থায়ী কমিটির সদস্য,
ওয়াই শুড আমরা তাকে কোট করা, আমি পার্সোনালি মনে করি না তাকে কোট করা দরকার আছে। আর যদি বলেন যে না, যদি প্রাইম মিনিস্টার বলে যে এটা আমার মুখপাত্র, তাহলে আমরা তার কথা হচ্ছে কাউন্ট করবো। তাহলে ওই যে মাহাদি আমিন সহকারে যারা আছেন না, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু গিভ গালি টু দ্য অপোজিশন, এটা তাকে দেওয়া হয়েছে অপোজিশনকে গালি দেওয়ার জন্য, তাছাড়া তো কোনো অপশন নাই। সারাদিন আপনি দেখবেন গত মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগ থেকে শুরু করে তার কাজেই তো সারাদিন একটা অ্যানালাইসিস করা যে আজকে কি শব্দ ব্যবহার করা যায়, এবং তারা আওয়ামী লীগের চেয়েও খারাপ বলা শুরু করছে অপোজিশনকে। আল্লাহু আকবার, মানে এমন সব কি হয়ে গেছে বুঝলাম না, মানে আমার সেন্স, এটা আমি ওইভাবে আলোচনা চাইতে যাচ্ছি না ওনার বিষয়ের কথা। ফার্স্ট কথা হলো যে যারা অন্যদেরকে জ্ঞান দিতেছেন, আপনি বলেন যে সংসদ কার্য করার জন্য সরকারি দলের ভূমিকা সবার আগে থাকতে হবে, কিন্তু বিরোধী দল কালকে যে ভূমিকা, যে অ্যাটিটিউডে তারা সালাউদ্দিন আহমেদকে থামিয়ে দিয়েছেন এবং সবাই মিলে 70-80 জন একসাথে দাঁড়িয়ে গিয়ে পড়েছে, এটি কি আপনি সঠিক মনে করেন? অ্যাটিটিউডটা আসলে কি বলতে যাচ্ছেন আপনি? উত্তর দিবেন না। স্পিকার আপনাদেরকে অনেকক্ষণ নিবৃত্ত বা থামানোর চেষ্টা করেছেন, কেন এটা হইলো? আপনি কষ্টটা ধরবেন, আমি সবসময় আপনি অন্য জিনিসটা ধরেন। আপনি কেন এটা করলেন? কি বিরোধী দল কি গেছে? এতদিন তো আমরা করেছি, সবাই তো ছিল। স্পিকার যেটা বলতে চেয়েছেন সেটারও একটা সংসদীয় পদ্ধতি আছে। এই সবাই তো খালি জ্ঞান শিখায়। আমি কিন্তু এই 4 সাল থেকে আমি আর কি বিরোধী দলের বিএনপি যে বক্তব্য সেগুলো আমি গতদিন খুঁজে দেখছি। ভাই কি কি ল্যাঙ্গুয়েজ দেখছি, এগুলো বলার মতো ভাষা না। বিএনপির এমপিরা কি কি হট্টগোল করছে সেটা বলে আমি ওইটা আগে পিছনের দিকে যাইতেছি না। অতীত নিয়ে আলোচনা করা খুব খারাপ জিনিস। চুদুর বুদুর চলতো না, কত শব্দ কত কিছু বলছে, আমরা শুনছি না এগুলা? তো হাজার হাজার জিনিস আছে, তো এগুলো খুব সংসদীয় শব্দ মনে হয়। এগুলো আমাদেরকে যারা ক্ষমতায় থাকে তারা তারাই মনে করে রুল নির্ধারণ করে, নীতি নিয়ম শিখায় আমাদেরকে, পার্লামেন্টারি প্রসিডিউরাল শিখায়, তারপরে সিস্টেমের মধ্যে আসেন, কনস্টিটিউশনের মধ্যে আসেন, আইনের মধ্যে আসেন। আর আইনটা তো ভাঙা হয়েছে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে। সুতরাং এই বিষয়গুলো যেভাবে দেখা হয় সেভাবে বিষয়গুলো না। এখন আমি যেটা বলতেছিলাম কেন এটা ঘটলো সেটা ফার্স্ট কাজ। তাহলে আপনি শব্দটা কেন বললেন? আপনি বলতে না ওকে আমি উত্তর দিতেছি, না দিতে পারলে বলেন যে এটা আপনাকে আবার আমাকে নোটিশ দিয়ে। সংসদের নিয়ম কি, যদি প্রস্তুতি নিয়ে না আসে মন্ত্রীরা, তাদের বলতে হয় যে মাননীয় এদের সম্পূরক প্রশ্ন ছিল, ডিরেক্ট প্রশ্ন ছিল না, সম্পূরক প্রশ্ন ছিল, বলতে পারতো যে আমাকে নোটিশ দিলে আমি এটা আলোচনা স্পেসিফিক করে নোটিশ দিয়ে না আমাকে, তাহলে আমি এটা উত্তর করব। তাহলে ওনারও ইচ্ছা ছিল একটু খোঁচা দিয়ে কথা বলা বিরোধী দলকে সুযোগ পাইলে। বিরোধী দল একটু প্রোটেস্ট করেছে, সেটাও সহ্য হইতেছে না, না না আইনের মধ্যে করতে হবে, আইন ব্যর্থই করেছে, খুবই চমৎকার, সবকিছু মানতে হবে। এইভাবে আসলে হয় না ভাই। আপনি বিরোধী দলকে এমনিতে বৈষম্য করা হয় সব জায়গা থেকে। আপনি কোথায় রাখছেন বিরোধী দলকে? বিরোধী দলের আজকে রিসেন্টলি দেখলাম যে একটা প্রতিটা মন্ত্রীকে ভাগ করে দেওয়া হয়েছে 2টা করে কি না 3টা করে জেলা। এটা আবার কোথা থেকে আসলো? এবং এটা নিয়ে একটা মামলা হয়েছিল একবার, সেই মামলাটা দেখা গেছে যে এটা অবৈধ, হাইকোর্ট থেকে অবৈধ করে দিয়েছে যে এরকম ক্যাবিনেট থেকে স্পেসিফিক জেলার আইন শৃঙ্খলা এবং উন্নয়ন তদারকি এটা কি একটা দিয়েছেন। এইগুলো আসলে অনেক বিষয় বিএনপি বাইপাস করার চেষ্টা করতেছে। কাজী সাইদুল আলম বাবুল আপনি শুনছিলেন, তিনি যেটি বলবার চেষ্টা করছেন, আমরা দেখছি যে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে যখন সরকারকে বিরোধী দল কোনো সমালোচনা করছে কিংবা কটাক্ষ করছে, তাৎক্ষণিকভাবে এই রাশেদ খান সাহেবের কাছ থেকে এক ধরনের প্রতিক্রিয়া আসছে। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদায় নিয়োজিত। তিনি যেটি বলবার চেষ্টা করলেন যে রাশেদ খান বিএনপির কেউ না, বিএনপির স্থায়ী কমিটির সদস্যও না, তার কথার কোনো মূল্য নেই। আপনি কিভাবে দেখেন, আপনি বিএনপির একজন সিনিয়র নেতা হিসেবে রাশেদ খান যেভাবে দ্রুত বক্তব্য দিচ্ছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন, অনেক সময় বিএনপির সিনিয়র নেতৃত্ব থেকে প্রতিক্রিয়া আসার আগেই তার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি? দেখেন, রাশেদ খান সাহেব উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। উনি দলের কেউ না, এই কথাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। এই জন্য যে আমাদের দলের প্রধান হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের প্রধানমন্ত্রী প্লাস উনি দলের চেয়ারম্যান। তার রাজনৈতিক সহকারী সে এই দলের কেউ না, এইটা মনে হয় ঠিক না, কারণ উনি অবশ্যই এই দলের অনেক কিছু। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, প্রতিক্রিয়া তো বিভিন্ন নেতৃবৃন্দর কাছ থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসতেই পারে। কারণ ওনারা যে ধরনের আচরণ করছেন, গতকাল পার্লামেন্টেও যে আচরণ ওনারা করেছেন, সেই আচরণের বিষয়ে যদি আমাদের কোনো নেতৃবৃন্দ কোনো বক্তব্য দিতে যায়, হয়তো কারোর বক্তব্য একটু কঠিন হতে পারে, কারোর বক্তব্য একটু সহজ হতে পারে, কিন্তু প্রতিক্রিয়া দেওয়া যাবে না, বক্তব্য দেওয়া যাবে না। আর সেটা বলতে গেলেই, সঠিক কথাটা বলতে গেলেই উনি দলের কেউ না, অমুক না, এটা ঠিক না। রাশেদ খান যে ধাঁচে বক্তব্য দিচ্ছেন,
সেটি বিএনপি কতটা সমর্থন বিএনপি own করে করে কি কিনা মনে হয়? দেখেন আপনারা উনি own করার উনি বক্তব্য। এখন উনি যে যাচ্ছে বক্তব্য দিচ্ছেন বা যে কথাই বলতেছেন, আমি ওনার সব কথা সব বক্তব্য আমি শুনিও নাই। জি। আসলে আমি উনি কি ভাই। ধরনের কোন ধাঁচে বক্তব্য দিয়েছে বা কি বলেছে আমি এটা সঠিক জানিও না, সব যে হয়তো কারণে আপনি আমি দেখেননি। ওটার প্রতিক্রিয়া ওটার জবাবে আমি কিছু বলতে পারছি না, যেহেতু আমি এটা দেখি নাই বা শুনিও নাই। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কারোরই যে কোনো কথা বা বক্তব্যর মধ্যে যেমন নিজেদের শালীনতা থাকতে হবে, পাশাপাশি আমরা বা পজিশনে যে দল থাকে, সরকারি দল, তাদের তো অবশ্যই যথেষ্ট ধৈর্য সহ্য থাকবে বা আছেও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ধৈর্য নিয়ে উনি এই ভঙ্গুর একটা দেশকে যেভাবে উনি এই ক্ষমতায় আসার পর উনি নিরলসভাবে পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে উনি যেভাবে আমাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন, এটা আমরা দেশবাসী সারা বিশ্ব দেখছে। যে কারণে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, এই সরকারকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে একের পর এক। এটা আমি মনে করি যে আমাদের দলের যিনি প্রধান, লক্ষ্য করতে হবে যে উনি দেশের জন্য, জনগণের জন্য কি করছেন, আর বিরোধী দলের প্রতি ওনার কি অ্যাটিটিউড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো আমাদের দলের চেয়ারম্যান, ওনার প্রতিক্রিয়া এগুলো তো আমাদের লক্ষ্য করতে হবে। উনি কত সুন্দরভাবে সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন যে আসুন আমরা সবাই মিলে দেশটা গড়ি, আমরা সবাই মিলে দেশটা গড়ি। দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তো গত সরকার, এই ধ্বংসের স্তূপ থেকে আমরা দেশটাকে সবাই আসুন একত্রে আমরা কাজ করি। তো এইটাকে আপনি ভিন্নভাবে নিলে তো হবে না। জি, আতিক মুজাহিদ, আরেকটি বিষয় তাহলে যে আমি ভাই একটু চলমান যে জি হালকা একটু রেসপন্স করি। ভাই তো বললো যে অনেক কিছু, তাহলে আমরা তাহলে রাশেদ সাহেবকে ধরবো যে অনেক কিছু এখন থেকে। জাস্ট ওনার একটা ভিডিও একটু শোনাই ভাই, খুবই সুন্দর এটা। রাস্তা দিয়ে শুয়োরের বাচ্চা যখন হেঁটে যায়, ওই শুয়োরের বাচ্চাগুলোকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন তাহলে কি হবে? আমি এর আগেই বলেছিলাম যে কতিপয় শুয়োরের বাচ্চার জন্ম হয়েছে যারা আজকে রাজনীতিকে কলুষিত করছে। যে আমরা আসলে এই মানে টক না না শোতে না না ভাই, আমি জাস্ট আপনি বলতে পারেন আমি জাস্ট দিলাম, শোনেন কারণটা কি, উনি যেহেতু ওন করে বললো, তাহলে আমরা ধরে নিলাম যে প্রাইম মিনিস্টার, যেহেতু প্রাইম মিনিস্টারের সহকারী এবং বিএনপি তাকে ওন করে ওনাকে, উনি এইটা ভাষায় কথা বলে, সুতরাং তার ভাষাটা খুবই চমৎকার। তাহলে আমরা না বিএনপি না আমি কিন্তু যেটা ভাই, বলছি, তাহলে আপনার ভাই শোনেন, আপনি বুঝতে ভুল করছেন। না, আমি বলছি আপনি বলছেন উনি কেউ না, উনি এই তাহলে দলের কি, বা তাহলে কেউ উনি না। তাহলে কে? তো উনি কেউ না বলতে আমি বুঝাইতে চাইছি যে উনি মাননীয় প্রধানমন্ত্রী বা দলের চেয়ারপারসনের একজন রাজনৈতিক সহকারী। উনি কেউ না মানে সেটার জবাবে আমি বলছি যে জি। উনি আমরা কেউ না এই তা না, জায়গা উনি থেকে অবশ্যই বললাম, কেউ, পরিষ্কার করুন। উনি আমাদের অবশ্যই ভাই, একজন আমরা গুরুত্বপূর্ণ ভালোর ব্যক্তি। জন্য বলেছি যে এই লোক যাদের ভাষা ঠিক নাই, মানুষকে গালিগালাজ করে, মানুষকে খুব এখন ভাষার প্রশ্ন আসলে তো আপনাদের দলের যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও তার ভাষা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। এইরকম শব্দ নিয়ে সে কখনো বলেন, এত নোংরা শব্দ মানুষকে আপনি একদম ডিসহিউম্যান করে ফেলেন, যেটা ইনহিউম্যান করে ফেলেন, এটা তো কোনোভাবেই শব্দ, আমি বলি আসলে অন্য প্রসঙ্গ এখানে তো আনতে চাই না। আমি বিশেষ করে আমি কখনোই চাইনি যে ঠিক আছে ভিন্ন কোনো প্রসঙ্গ এখানে চলে আসে। আমিও চাই এটা স্টপ থাক ভাই, এই বিষয়ে আলোচনা আপনাদের থাক। ভিতরে যে ধরনের কথা বা ভাষা আমরা লক্ষ্য করছি মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়, এইটা কখনোই কাম্য নয়, এটা আমরা কেউ কামনা করি না এবং এই নিয়ে আমরা বিতর্কে আসলে যেতেও চাই না। অনেক সময় বললাম না যে এক একজনের হঠাৎ এক এক সময় এক একটা কথা, এক একটা পেছনে গেলে ভাষা। অনেক দিকে হয়তো যাওয়া যাবে। এখন সবারই আমরা পিছনে জানি, যেতে চাই না সালাউদ্দিন আমরা। সাহেবের কথাও আমরা জানি, সে আমাদের সালাউদ্দিন কাদের সাহেবের ভাষাও আমরা জানি। পলিটিক্যাল স্লেজিং ডিফারেন্ট কেসেস, কিন্তু আপনি হিট করে আলিফের মতো চোখ নষ্ট করার মতো রাজনীতি তো আমরা করি না। এখন আসেন, আমি যেটা বলতেছিলাম, যে জায়গাটা আমার বক্তব্য ছিল যে ওনাকে প্রাসঙ্গিক করার দরকার নাই। কারণটা সে প্রাইম মিনিস্টারের অনেকগুলো সহকারী আছেন, রাজনৈতিক সহকারী বলেন, অনেক উপদেষ্টা রয়েছেন, অনেক মন্ত্রী পরিষদের প্রায় 62 জন, বাংলাদেশ ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট মন্ত্রিসভা। এটা সংকুচিত হইতে গিয়েও এটা অনেক বড়চিত হয়ে গেছে, এটা দেখতেছি আমরা। মন্ত্রী পরিষদ আরও নাকি বাড়বেন, সেটা অন্য বিষয়, আলোচনা যাচ্ছি না। বাট যেটা ইস্যু হয়েছে যে ওনাকে ওই সংযত করা উচিত, যে উনি যদি বিএনপির মানে বা প্রাইম মিনিস্টারের সহকারী হন, ওনার এই ল্যাঙ্গুয়েজ প্রাইম মিনিস্টার ল্যাঙ্গুয়েজ সেটা যায় না। প্রাইম মিনিস্টার কত সফটলি কথা বলে, সেটি নিশ্চয়ই আপনাদের চেয়ে বিএনপির ভাবনায় বেশি আছে। এক্স্যাক্টলি, যদি না হয় সুতরাং তাকে কোটেশন আনা উচিত না, কারণ তার যদি পলিসি মেকার না, মেইন কোনো বিএনপির সাথে হল না, তাহলে আমি তো ওনার কথা নিয়ে বিএনপির সাথে আমার এই লাগা উচিত না। জনাব বাবুল, বর্তমান সরকারের 6 মাস 180 দিন পূর্ণ হয়েছে, সেটির মূল্যায়ন চলছে। এই 180 দিনের সরকারের যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি কতটুকু পূরণ করতে পারলো?
এই মুহূর্তে সরকারকে সবচেয়ে যেটি ভোগাচ্ছে জ্বালানি সংকট, বিশেষ করে বিদ্যুৎ সংকট। বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে, ঢাকার বাইরে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। রুমিন ফারহানা একসময় আপনাদের দলে ছিলেন, এখন তিনি সংসদ সদস্য স্বতন্ত্র। তিনি বলেছেন যে বিদ্যুৎ সংকটের কথা বলতে গিয়ে যে টুকু আসে টুকু যায়, এবং কখন যে বিদ্যুৎ আসে কখন যায় এটি বুঝতে পারি না। তার এই বক্তব্য এবং এই বিদ্যুৎ সংকটের জন্য বিএনপি সরকার দায় দিচ্ছে আগে যারা সরকার পরিচালনা করেছে, বিদ্যুৎ ব্যবস্থার সাথে যারা যুক্ত ছিল তাদের ওপরে। বিশেষজ্ঞরাও কেউ কেউ মত দিয়েছেন যে সরাসরি বিএনপির পুরোটা দায় নয় এখন। তো এই রুমিন ফারহানার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন, এবং বিদ্যুৎ সংকট নিয়ে সরকার আসলে কতটা বিব্রত বলে আপনার মনে হয়? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি রুমিন ফারহানা কথা যেটা বললেন, ওনার অনেক কথা বা অনেক বক্তব্যকেই আমরা খুব একটা গুরুত্ব দিতে চাই না। এই জন্যই চাই না, আমরা মানে দুঃখের সাথে লক্ষ্য করেছি যে উনি এক এক সময় এক এক ধরনের কথা বলে। মানে উনি একটা জায়গায় স্থির থাকতে পারে নাই। কীরকম? আমরা বিভিন্ন সময় ওনার বিভিন্ন কথার মধ্যে আমরা এগুলো লক্ষ্য করেছি। উনি এক সময় দেখা যাচ্ছে এক লাইনে কথা বলছে, আবার হঠাৎ করেই দেখা যাচ্ছে ওনার কথার সুর ঘুরিয়ে আরেক লাইনে যাচ্ছে। এগুলোতে আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে যে উনি হ্যাঁ বিদ্যুতের কথা যেটা বলেছে, বিদ্যুতের কথা অনেকেই বলছে, আমরাও বলবো, আমরাও অস্বীকার করছি না যে বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে না। এখন প্রশ্নটা হচ্ছে যে বিদ্যুতের যে সমস্যাটা, বিগত সরকার আমরা সকলেই জানি যে এই তারা কি করেছে, বিদ্যুতের উৎপাদনের জন্য তারা যে কতগুলো টেম্পোরারি পাওয়ার প্ল্যান্ট যেগুলো করার অনুমতি দিয়েছিল, এবং সেই পাওয়ার প্ল্যান্টগুলো কিভাবে তারা করার অনুমতি দিল, আমরা সবাই লক্ষ্য করেছি যে ওই পাওয়ার প্ল্যান্টগুলো বিদ্যুৎ উৎপাদনের চেয়ে ওই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করার একটা মেশিন খুলে নিয়েছিল তারা। কারণ না হলে কি করে একটা সরকার সংসদে সিদ্ধান্ত নেয় যে এই পাওয়ার প্ল্যান্টগুলো সংক্রান্ত কোনো বিষয়ের উপরে কোনো প্রশ্ন তোলা যাবে না, ভবিষ্যতে কোনো দিন তাদেরকে দায়ী করা যাবে না। তার মানে একটা সরকার কিভাবে একটা পার্লামেন্টে এই ধরনের আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে যে আপনি এই বিষয়ের উপরে, এই দুর্নীতির উপরে, আপনি এই লুটপাটের উপরে আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। তো সেই ধরনের কিছু পাওয়ার প্ল্যান্ট করে তারা লুটপাটও করেছে, সাময়িক কিছু বিদ্যুৎও তারা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু যেগুলো ছিল খুবই সাময়িক এবং এতই টেম্পোরারি যেগুলো ছিল সেগুলো তো সব অকেজো হয়ে পড়ে আছে। আর তাদেরকে যে শর্তে যে কন্ডিশনে পাওয়ার প্ল্যান্টগুলো করতে দিয়েছিল, ওই কন্ডিশনে কোনো মানে একটা সভ্য দেশে বা কোনো একটা দায়িত্বশীল সরকার, জনগণের টাকায় যে সরকার, যে দেশ চলে, সেই সরকার কখনোই এইভাবে লুটপাটকারীদেরকে সহযোগিতা করতে পারে না। যে কারণে ওই সকল পাওয়ার প্ল্যান্টের অনেকগুলি উৎপাদন নাই, বন্ধ। অনেকগুলিতে দেখা যাচ্ছে যে এখানে তারা এই বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্টগুলোর মধ্যে এত কম দামের যন্ত্রাংশ অন্তর্বর্তী সরকারের সময়ও বোধহয় এত কি সংকট ছিল এই গত এক মাসে যে ধরনের না, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তখনও সমস্যা ছিল, এখনো সমস্যা আছে। এই সমস্যাটা খুব শীঘ্রই কুইক, এটাকে যে আপনার কোনো সলিউশন আপনি করবেন, এটা কুইক সলিউশনের বিষয় না, এটা একটা বিশাল ব্যাপার। তো এখানে আমাদের সরকার যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ও বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আমাদের সাময়িক হয়তো জনগণের একটু দুর্ভোগ হচ্ছে, কিন্তু এটা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠব। কিভাবে? যে আমাদের যে সমস্ত জায়গায় সমস্যা রয়ে গেছে, দেখেন যে কথাটা না বললেই নয় যে বিগত সরকারের সময় যে সমস্ত প্ল্যানগুলোতে বা যে সমস্ত প্রজেক্টে এখনও তাদের কিছু কিছু লোক ঘাপটি মেরে আছে, যারা সুযোগ পেলেই
চেষ্টা করছে যে যাতে করে সরকারকে বেকায়দায় ফেলা যায়। এগুলো তো আপনার রাতারাতি দীর্ঘদিন তারা যে জঞ্জাল তৈরি করে গেছে, এগুলো তো রাতারাতি পরিষ্কার করা যাবে না। সেই কারণে নানা দিক থেকেই কিন্তু সমস্যা হচ্ছে। তবে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে এই সমস্ত সকল সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা সমাধান করে কাটিয়ে উঠতে পারবো। বিদ্যুতের সমস্যা বলেন, গ্যাসের সমস্যা বলেন, এগুলো সবই আমরা কাটিয়ে উঠবো। জি, আতিক মুজাহিদ, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট অনেক বেশি। এই সংসদ অধিবেশন যেন আগে আগে আহ্বান করা হয়, এই ধরনের একটা চিঠি দিয়েছিলেন বিরোধী দলীয় নেতা স্পিকারের কাছে। সংসদ আরও এক সপ্তাহ আগে স্পিকার না, রাষ্ট্রপতির কাছে, দুঃখিত। সরকারি দল থেকে বলা হয়েছে এটির কোনো প্রয়োজন ছিল না, এক সপ্তাহ পর এখতিয়ার নাই। কি বলবেন? এখতিয়ার না থাকলে আপনারা কেন দিতে গেলেন? এখতিয়ার নাই, উনি তো বললাম না আমাদের। এটাও কে বলেছেন এখতিয়ার নেই? বলেন তো, সালাউদ্দিন সাহেব বলেছেন। মানে আপনার দেশ এখতিয়ার আছে, আপনি ব্যাখ্যা করেন। এখতিয়ার নাই সেটা কোথায়, সেটা দেখাইতে হবে। আপনি কোনো কিছু সমস্যা হলে আমার রাষ্ট্রপতির কাছে লিখতে পারে না? দেশে যে কোনো নাগরিক লিখতে পারে, দেশের চরম সংকট রয়েছে, আপনি একটু বিষয়টা দেখেন, আহ্বান করেন। ওনার কথা আছে কনস্টিটিউশনে আবার তাহলে একটা পদ্য যুগ কিনা উপপদ্য আমাদের আর একটা আর্টিকেল যুক্ত করে বলতে হবে যে কোনো সমস্যা, এরকম জ্বালানির সমস্যায় আমাদের কি বিরোধী দলের অনুমতি দেওয়া হলে তারপরে আবেদন করবে। রাষ্ট্র অন্ধকারে থাকে এদিকে। আমাদের পুরা সারা দেশে এখন রানিং, আজকে সর্বোচ্চ আমার জানার মতো সর্বোচ্চ হবে আপনার লোডশেডিং হবে সারা দেশে, এরকম অনেক নিউজ পত্রিকা আসলো। তো কারণটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রায় অর্ধেক কমে গেছে, প্রায় 3 লক্ষ কত কোটি ঘনফুট লাগে, সেখানে 2,15,000 ঘনফুট, সেটা আমরা দেখিয়েছি আর কি। এখন ধরেন একটা জিনিস, একটা মন্ত্রণালয় আছে আমাদের, আছে না, জ্বালানি মন্ত্রণালয়, 2জন মন্ত্রী আছেন, একজন প্রতিমন্ত্রী, একজন ফুল মন্ত্রী। আমাদের জ্বালানির বিপিসি নামে একটা বিশাল আমাদের একটা প্রতিষ্ঠান আছেন আলাদা করে, তারা আমাদের জ্বালানি ফরকাস্ট করে, আগামী কতদিন আমাদের জ্বালানি আছে, কবে কিনতে হবে, কি অবস্থা করতে হবে। এগুলো ওনারা করলোটা কি দেখেন। প্রথম সেশনে যখন জ্বালানি সংকট, গ্যাসের লাইন, সবাই মানুষ পায় না লাইন ধরে ধরে, তখন আমাদের সেই সময়ের স্টেটমেন্টগুলো একটু যদি দেখেন, পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের মন্ত্রীরা কত সত্য কথা বলেছিল। আগস্ট পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই, আমরা আরও 2 লক্ষ কেবল অমুক তেল, অমুক 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 এলএনজি লাইনে আছে, রাস্তায় আছে, আসতেছে, কোনো সমস্যা হবে না। আগস্ট মাস শেষ হয়েছে, এখনো শেষই হয়নি, কিন্তু আপনার এই অবস্থাই খারাপ। তাহলে আপনি এখন দোষ দিতেছেন 17 বছর আগে। অবশ্যই শেখ হাসিনার কথা তো বলাই যাবে না, এরা তো, ওদের সাথে তো আমার তুলনা হবে না ভাই, ওরা তো বাংলাদেশকে গিলে খেয়ে শেষ করে চলে গেছে। কিন্তু ইন্ট্রিম তো এর পরে পাইছিল, ইন্ট্রিম তো এনিওয়ে চালাইছে। তাহলে আপনারা আসার পরে পরে বিদ্যুতের দাম বাড়াইছে না ভাই? উনি 16.5% বাড়িয়েছেন। আপনি কোন জিনিস, গ্যাসের দাম বাড়ায়নি আমাদের, 400 টাকার মতো বেড়েছে। জনগণের অবস্থা তো খুবই খারাপ। তেলের দাম অকটেন 21 টাকা, পেট্রোল 20 টাকা, ডিজেল 19 টাকা, এইরকম সবগুলো বাড়িয়েছেন। আপনি তো তেলও দামও বাড়িয়েছেন, বিশ্ববাজার দাম বাড়াইছেন, কিন্তু আপনি তারপরেও তো আপনি ম্যানেজমেন্ট দিতে পারতেছেন না। আপনি বলেন এই কয়েকদিনের মধ্যে কোনো মন্ত্রীর স্টেটমেন্ট শুনছেন আমাদের? জ্বালানি মন্ত্রী কোথায় আছে? একটা দেশের সংকট, বিদ্যুৎ নাই, খারাপ অবস্থা। এফবিসিসি মিটিং করে, কনফারেন্স করে বলতেছে আমাদের প্রতিষ্ঠানগুলো অলমোস্ট 50% উৎপাদন নাই। আজকে মাত্রই প্রথম আলো নিউজ দিয়েছে যে 19 বছরে গড়া প্রতিষ্ঠান আমি এখন শেষ, আমার উৎপাদন 0 হয়ে গিয়েছে। এইরকম দেশে একটা ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি এখন। আপনারা বিরোধী দল হিসেবে আসলে আপনারা এই জ্বালানি সংকট নিয়ে দেখেন রাজপথেই বা কতটুকু আপনারা ভূমিকা রাখতে পেরেছেন জনগণকে সম্পৃক্ত করে? আপনি দেখেন, ভেরি ইন্টারেস্টিং। যদি একটা শুধুমাত্র আমরা পার্লামেন্টে একটু শক্তভাবে ধরি, হ্যাঁ এখনই কি 6 মাসেই সরকার বিরোধী আন্দোলন করা কি উচিত? এটা করে বিরোধী দলের দায়িত্ব হইল? আবার যখন আমরা কথা বলি না, তখন না কি বিরোধী দল কোনো দলেই না, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। সরকারি দল কি মানে বলবে সেটার উপর নির্ভর করে আমার কাছে মনে হচ্ছে কি জানেন, এমন একটা ন্যারেটিভ বানানোর চেষ্টা হচ্ছে বিরোধী দলেই ব্যর্থ। আজব জিনিস। আগে বলা হয়তো বিএনপির সময়, আর এটা আওয়ামী লীগের সময় কাজটা ছিল, বিএনপি একটা ব্যর্থ দল, কারণ শেখ হাসিনা ফেলাই দিতে পারেনি কেন। আবার বলে যে জ্বালাও পোড়াও করা যাবে না, না না, এটা কি খারাপ জিনিস। তো কনস্ট্রাকটিভ করতে হবে, মানে আপনার রুলসের মধ্যে আমরা গেম খেলতে হবে, মানে আপনার বাইরে যাওয়া যাবে না, গৃহপালিত বিরোধী দল হওয়ার মতো হইতে হবে, আমার খালি শুধু প্রশংসা করতে হবে। শোনেন, তাহলে যদি না হইতো বাংলাদেশকে রক্ষা স্টেবল করার জন্য, তাহলে বিরোধী দল কেন বললো যে ইমার্জেন্সি একটা 5 ঘন্টার আলোচনা হোক জ্বালানি ক্রাইসিস নিয়ে? কেন আপনারা দিলেন না? বরং বলছেন না ইখতিয়ারে নাই।
আপনি দেশও চালাইতে পারেন না, কাউকে কথাও বলতে দেন না, এবং যদি ভালো কাজের জন্য আহ্বান করে ইখতিয়ার নেই। তো এইভাবে হতে পারে না। বিদ্যুৎ নিয়ে আরও ভেরি ইন্টারেস্টিং নিউজ আছে। অন্য দেশের তুলনায় আমরা 25 টাকা দিয়ে বজ্র দিয়ে বানাইতে চাই, মানে 25 টাকা কষ্টের কিনতে চাই, মানে এখন নতুন করে আরো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন এক্সপেন্ডিচার বাড়াতে চাই আমাদের। কত চমৎকার না! আপনি সব জায়গায় যদি বর্জিত করে কেনার একটা নেশা হয়ে গেছে। ডেফিনেটলি শেখ হাসিনার আমল তো দায় মুক্তির আইন, সেটা তো আমরা বাতিল করা, ওটাকে বাদ দেওয়া উচিত। এটা ইন্ডিয়ার সাথে হয়েছে অনেক, 2025 সালে ইন্টিরিয়ামলি কিন্তু বাতিল করেছে কিছু জিনিস। এটা নিয়েও কিন্তু রিসারফেস করার চেষ্টা করতেছে ইন্ডিয়া। জি, আমরা আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই। জনাব বাবুল, মক্কা প্যাক্ট, মক্কা যে প্রতিরক্ষা চুক্তি, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে এই মধ্যপ্রাচ্যের যে সংকট সেই প্রেক্ষাপটে, এবং এই মক্কা প্যাক্টের ব্যাপারে বাংলাদেশ সরকারেরও আগ্রহ দেখা যাচ্ছে। তো এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে অনেক ধরনের, এবং এটি নিয়ে আবার বিরোধী দলীয় নেতা তিনিও একটি তার ফেসবুকে স্টেটমেন্ট দিয়েছেন। এই মক্কা চুক্তিকে আপনি কিভাবে দেখেন, যে এটি বাংলাদেশ সরকারের জন্য কতটা ভালো হবে, কতটা প্রতিরক্ষা ব্যবস্থা বলয় শক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে? বলা হচ্ছে যে যদি এই মুহূর্তে ভারত পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয়, ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, আর এই মক্কা প্যাক্টে যদি বাংলাদেশ থাকে, তাহলে বাংলাদেশ এখানে যুক্ত, মানে ফিজিক্যালি জয়েন না করলেও চুক্তি স্বাক্ষর যদি করে, তাহলে বাংলাদেশের এটা পার্ট হয়ে যাবে পাকিস্তানের পক্ষে। কিভাবে দেখেন? দেখেন, প্রথমত আপনার প্রশ্নটা তো আসলে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রশ্ন। যদি আমি কোনো ডিপ্লোম্যাট নই, তারপরেও আমি আমার সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি বা যেটা বলবো সেটা হচ্ছে যে মক্কা প্যাক্ট যেটা হয়েছে, এটা 3টা মুসলিম কান্ট্রি প্রথম তারা এক প্যাক্ট করেছে তাদের নিজস্ব নিরাপত্তা বা সার্বিক সকল কিছুর জন্যই হয়তোবা। তো সেই ক্ষেত্রে এখানে যদি আরও কোনো মুসলিম কান্ট্রি এর সাথে যুক্ত হয়, আমি মনে করি যে নিশ্চয়ই যে কান্ট্রি এই প্যাক্টের সাথে অ্যাড হতে যাবে, তারা নিশ্চয়ই এই প্যাক্টের উদ্দেশ্য কি, এর আদর্শ কি, এর ফিউচার কি, এই সকল কিছু বিবেচনা করেই তো এর সাথে যুক্ত হবে। তা এখন আমাদের যেমন ওআইসি আছে, তো ওআইসি ভুক্ত আমাদের সকল মুসলিম কান্ট্রিরা, আমরা মুসলিম দেশগুলোর স্বার্থের জন্যই আমাদের ওআইসি করা আছে। তো এখানে হয়তোবা আলাদাভাবে যদি আপনার ধরেন একটা রিজিয়নে যদি কিছু কান্ট্রি তারা যদি আলাদা প্যাক্ট, যেমন এটা আপনার এই যেমন একটা আছে ন্যাটো, তারা হয়তো তাদের নিজস্ব কিছু স্বার্থে তারা একটা প্যাক্ট করেছে। তো আমাদের যদি মুসলিম কান্ট্রি এই রিজিয়নে যদি তারা মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের কান্ট্রিরা যদি একটা আলাদাভাবে প্যাক্ট করে, তাহলে যে নিজেদের স্বার্থে এটা করতেই পারে আমি মনে করি। আমি এটার মধ্যে আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি, যদিও এটা আমাদের সরকারের অনেক উচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু তারপরেও আমার জ্ঞানে বলবো যে এ ধরনের প্যাক্ট হতেই পারে বা আমাদের কান্ট্রি প্যাক্টে যুক্ত হতেই পারে। এটা যুক্ত হওয়ার মানে এই নয় যে আমাদের ভারতের সাথে যুদ্ধ লাগলেই একেবারে আমাদের সবাইকে এই প্যাক্টের কারণে আমাদের কারোর হয়তো বিরাট ক্ষতি হয়ে যাবে বা অনেক লাভবান হয়ে যাব। এগুলো কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করে। এগুলা ভবিষ্যতে আমাদের দেশীয়, মানে আমাদের রিজিওনাল অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্সের অনেক মেরুকরণ বা অনেক ব্যাপার আছে এখানে জড়িত। ডক্টর আতিক মুজাহিদ, একই প্রসঙ্গে এই মক্কা প্যাক্ট নিয়ে যখন আলোচনা চলছে, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগ দেওয়া প্রসঙ্গে। তিনি বলেছেন, আমরা সব কিছুর উপরে নজর রাখছি। এদিকে আবার বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে গতকালকেই বলেছেন যে মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত বিষয়, নিজস্ব বিষয়, দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। এই ধরনের একটা স্টেটমেন্ট তো সরকারের দেওয়ার কথা। এটি বিরোধী দল কেন এটি দায়িত্ব নিয়ে বলতে যাচ্ছে? না, আপনারা দেখেন, বাংলাদেশের সবচেয়ে একটা গ্রেটার প্রবলেম হচ্ছে
আমরা শেখ হাসিনা এই কাজটা করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। বাংলাদেশকে ডিভিশন করে রাখলে সুবিধা হলো কি, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দাঁড়াবে না। আমার সাথে বিএনপির গভর্নমেন্ট নিয়ে মারামারি হতে পারে, ওনাদের গভর্নমেন্ট পলিসি নিয়ে আমার ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু রাষ্ট্র হিসেবে তো আমরা সবাই এক জায়গায়। আমার দেশের কোনো লোকরে যদি কেউ অপমান করে, ক্ষতিগ্রস্ত করে, আমরা তো সবাই মিলে একসাথে দাঁড়াবো। ইন্ডিয়া অ্যাটাক করে বা মায়ানমার অ্যাটাক করুক, তো আমরা সবাই আক্রান্ত হবো না? তখন কি দল দেখে দেখে মারবে? রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদেরকে অ্যাটাক করা হবে। শুধু রাষ্ট্রের ডিগনিটি, রাষ্ট্রের মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ইন্টারেস্ট, এটার ক্ষেত্রে বিরোধী দল সরকারি দল না। এটা শেখ হাসিনা এই বানিয়েছিল। ইস্যুতে কি সরকার বিরোধী দলের সাথে কোনো আমরা আলোকপাত বলেছি করেছে? এক্স্যাক্টলি ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে উই আর উইথ বিএনপি গভর্নমেন্ট। ন্যাশনাল, জাতীয় যে কোনো স্বার্থের ক্ষেত্রে আমরা ইউনাইটেড থাকবো, তাহলে রাষ্ট্র হিসেবে আমরা কখনো দাঁড়াবো না। এটা তো আমরা দেখেছি 54 বছর ধরে ডিভিশন। কারণটা হলো কি, বাংলাদেশের সিদ্ধান্ত ঢাকায় হইতো না, তো বাংলাদেশ সিদ্ধান্ত দিল্লিতে হইতো। আমাদের দেশের কি সিদ্ধান্ত, অন্য দেশে সে ইন্ডিয়ার সাথে চুক্তি করে যাইতো, মানে বাংলাদেশকে তুমি ডিল করে নিও, এটাই তো ছিল। তাদের আন্ডারই গোলামিতে। আমরা তো স্বাধীন, আমরা একটা রাষ্ট্র আছে, সভরেনিটি আছে, ইন্টিগ্রিটি আছে ন্যাশনাল, তো সেটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করা যাবে, নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। এইটার জন্য স্বাধীন পররাষ্ট্র নীতি থাকতে হবে। এটা অবশ্যই জিয়াউর রহমান সময় করেছিল। আমাদেরকে এটা ধরে রাখতে হবে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে উই আর ইউনাইটেড, ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে। এবং আমরা মনে করি এটার ক্ষেত্রে ইউনাইটেড থাকাটা ভালো, এবং এটা বিরোধী দলের স্টেটমেন্ট আরও ফ্যাসিলিটেট করে, গভর্নমেন্টকে এনকারেজ করে। এবং আমি তো যেহেতু পার্লামেন্টারি ফরেন কমিটির সদস্য, আই নো ইট ভেরি ক্লিয়ারলি যে এটা বাংলাদেশের স্বার্থের জন্য, বাংলাদেশের সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। অন্য দেশ কী ভাবলো সেটা দেখার বিষয় না। খেয়াল করেন, একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেই। ইন দ্য মিন টাইম ইন্ডিয়া কিন্তু একটা ট্রিটি করতেছে ইসরায়েলের সাথে, আপনি জানেন কিনা? সিকিউরিটি ট্রিটি করতেছে। আচ্ছা, আমাদের ইসরায়েলকে আমাদের জন্য থ্রেট কিনা? ইসরায়েল আমাদের জন্য বিগেস্ট থ্রেট। তাহলে ইসরায়েল যদি থ্রেট হয় মুসলিম বিশ্বের জন্য, প্যালেস্টাইনিয়ান সারা পৃথিবীর জন্য, তাদের সাথে ইন্ডিয়া ট্রিটি করতে গেছে, তো সেখানে কি আমাদের নজর রাখা উচিত না? তারা তো হায়ার করে নিয়ে আসছে, ইসরায়েলকে এখানে নিয়ে আসতেছে। তাহলে আমাদেরও তো প্রশ্ন তোলানো উচিত যে ইন্ডিয়া কোথায় যাচ্ছে, উই আর অবজার্ভিং অলসো। তাদের কনসার্নটা আমাদেরও কনসার্ন থাকতে হবে। আমাদের দেশের ইন্টিগ্রিটি, সাপোজ আপনি যেটা বললেন, আমাদের 3টা অঞ্চল আছে যে 3টা ভালনারেবল, ধরলাম ফেনী থেকে আমার 3টা যে ওইদিকে আছে, সেটার যদি আপনি উস্কানি দিবেন, আমার সিকিউরিটির সমস্যা হবে, আমি এটা দেখভাল করবো না? আমার রাষ্ট্রকে আমি দিয়ে দিব নাকি? সুতরাং ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে এখন আসেন মক্কা চুক্তি আসলে ঘটনা গুরুত্বপূর্ণ যে বিষয়টা কি, এটা হচ্ছে আমার রাষ্ট্রের সিকিউরিটি রক্ষার জন্য আমি যে কারোর সাথে আমি স্ট্র্যাটেজিক পার্টনার করতে পারি, ট্রিটি করতে পারি। সেই জায়গায় এখানে আমার অনেকগুলো, আমাকে যদি বলি, আমরা নানা 2 রকমের মতামত আছে কিন্তু, ট্রিটির পক্ষে বিপক্ষে। এখন আমার কথা আছে, না করলে আমাদের কী লাভ, আর করলে আমাদেরকে, না করলে আমাদের কী লাভ আছে আমাকে বলেন? কোনো লাভ আছে? করলে থ্রেট আছে কিনা? আমি বলি, আপনি বলছেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবেই না। আপনি যেটা বলছেন যুদ্ধ, এই সিস্টেমের পৃথিবী না, পৃথিবীর একটা সিস্টেম আছে, তো ওয়ার্ল্ড অর্ডারের সিস্টেম আছে, তো যুদ্ধ লাগার ক্ষেত্রে। সুতরাং যে প্যাক্ট করলে যুদ্ধ লেগে যাবে, এই কনসেপ্টটা ভুল। সুতরাং এখানে আমাদের কি কি লাভ আছে? একটা ট্রেড ফ্যাসিলিটেড হবে আমাদের, 1 নম্বর। 2 নম্বর, ভারতের খড়গ আসবে কিনা বাংলাদেশের উপর? খড়গ কেন আসবে? আমি তো বলি আমরা এই প্যাক্টে গেলে আমাদের বর্ডার কিলিং কালকেই বন্ধ হয়ে যাবে। কিভাবে? অবশ্যই। কারণটা হচ্ছে আপনার এখন যেটা আছে, আমি যদি জিজ্ঞেস করি ভাই কেন আছে, আমি আছি, বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনারকে কোনো দেশ আছে? ইন্টারন্যাশনাল রিলেশনশিপের অনেকগুলো ধাপ আছে, বন্ধু, ক্লোজেস্ট বন্ধু, স্ট্র্যাটেজিক পার্টনার, অমুক পার্টনার, শব্দ আছে, এনে দেখবেন। আচ্ছা, বাংলাদেশের একজন স্ট্র্যাটেজিক পার্টনার বলেন তো, বাংলাদেশের সাথে আছে, একটা দেশের নাম বলেন। আমাদের তো আসলে ডিফেন্স বলেন, সিকিউরিটি বলেন, ফ্রেমওয়ার্ক বলেন, নাই। নট এ সিঙ্গেল পার্সন, আপনার মাথার উপর হাত কে আছে? সো আমরা কিন্তু আউট অফ অল দিস স্টাফ। সো আমাদের যখন একজন আছে, উপরওয়ালা আছে, আল্লাহ তো সবার জন্য আছে। সো সিকিউরিটি কম্প্যাক্ট, রাষ্ট্র হিসেবে সব রাষ্ট্রে একটা এলাই থাকে, পরিষ্কার। সেই জায়গা। সো এই জায়গা থেকে বর্ডার কিলিং শুধু ইন্ডিয়া ইসরায়েল সম্পর্ক হচ্ছে, এটা আমাদের জন্য খুবই থ্রেট। এবং আমরা মনে করি আমরা অনুষ্ঠানের শেষ দিকে আর একটা প্রসঙ্গে আমরা একটু, জি আপনি শেষ করুন। জি, এবং জিওপলিটিক্যালি আমরা কিন্তু ভালনারেবল অনেক বলছি। এখানে কালাদান প্রজেক্ট আছে ইন্ডিয়ার, আপনি জানি কিনা জানি না, আপনার যারা আমাদের এই ইট সাইডেও স্টাডি করেন, মিনিমাম আমাদের দেশের সিকিউরিটি, মায়ানমারের সাথে আরাকান আর্মি, এদিকে আমেরিকার ইন্টারেস্ট আছে, বার্মা অ্যাক্ট, চায়নার ইন্টারেস্ট আছে, ওখানে একটা সিওয়াই পোর্ট আছে, সেটা চায়নার নিয়ন্ত্রণে আছে। এখানে কালাদানে গ্যাস নিয়ে যাচ্ছে, এটা দিয়ে 7 সিস্টার ইন্ডিয়া যাচ্ছে। অল দিস স্টাফ থ্রেটেন ফর আওয়ার ন্যাশনাল সভরেনিটি অ্যান্ড সিকিউরিটি। এই দেশকে রক্ষা না করলে, আমি আগেও এক জায়গায় বলেছি, এই টিভি টক শো থাকবে না,
আমাদের পার্লামেন্টও থাকবে না, কিছু থাকবে না। সুতরাং আমাদের সিকিউরিটি ফার্স্ট। সাইদুল আলম বাবুল, স্থানীয় সরকার নির্বাচন করা নাড়ছে, যদিও এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ হয়নি, তবে নির্বাচন কমিশন বলেছে শিগগিরই এই দিনক্ষণ ঠিক হবে। ঢাকার যে 2 সিটি কর্পোরেশন, সেটি নিয়ে কারা প্রার্থী হতে চান তারা আগাম বিভিন্ন কর্মসূচি পালন করছেন, পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন ধরনের সরগরম দেখা যাচ্ছে। জামাতের যে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, তিনি আজকে একটি কথা বলেছেন যে সত্যিকার অর্থেই যদি এই 2 সিটি কর্পোরেশনের নগরের উন্নয়ন দেখতে হয়, তাহলে জামাত ইসলামকেই এই দায়িত্বটা জনগণকে দিতে হবে এবং তাতে বিএনপিরও কোনো ক্ষতি নাই। এবং সেটি প্রমাণিত হয়েছে ডাকসুতে যে উন্নয়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির 105 বছরের ইতিহাসে, যেটি কেউ করতে পারেনি। তিনি এটির সপক্ষে আরও একটি যুক্তি খাড়া করেছেন যে যারা অন্যান্য দলের রাজনৈতিক মন্ত্রী, তারা অন্য একটা দেশের সাথে উন্নয়নমূলক প্রজেক্ট আনার ক্ষেত্রে আগে নিজের ভাগটা কত রাখা হবে সেটি এনশিওর করার চেষ্টা করেন। তাদের এই সৎ নেতৃত্বের দাবি করে তিনি বলছেন যে এই দায়িত্বটা জামাতকেই দিতে হবে এবং এটি সরকারের জন্য ক্ষতিকর হবে না। আপনি কি মনে করেন, সরকারে বিএনপি সিটি কর্পোরেশনের জামাতকেই দিতে হবে বা দিলেই উন্নতি হবে, কিভাবে দেখেন? দেখেন, আপনি যে প্রশ্ন করেছেন মাঝখানে কিন্তু একটা কথা বলেছেন যে উনি যিনি দাবি করেছেন সিটি কর্পোরেশনের দায়িত্ব জামাতকে দেওয়ার জন্য বা ওনাকে দেওয়ার দায়িত্ব জন্য। মানে নির্বাচন করে হ্যাঁ, জনগণকে তো তিনি এখন মানে সেখানে আহ্বান করেছেন। আপনি একটা কথা বলেছেন যে উনি বলেছেন যে বিএনপির মন্ত্রীরা বা বিএনপি সরকারের সরাসরি বিএনপির কথা বলেননি, বলেছে যে সাধারণত মন্ত্রীরা এইভাবে বিদেশ থেকে প্রকল্প নিয়ে আসে, আগে নিজের কমিশনটা ঠিক করে। মন্ত্রীদের কথা বলেছেন। মন্ত্রীদের কথা বলা মানেই সরকারি দল, বর্তমানে বিএনপির মন্ত্রীরাই তো বিদেশ থেকে প্রকল্প নিয়ে আসলেই আগে ভাগাভাগি করে, এগুলো তো অবজেকশনেবল কথা, এ কথা তো বলতে পারে না। এই ধরনের কথা বলাটা মোটেও কাম্য নয়, অশালীন। তো আমি এই ধরনের কথা ভবিষ্যতে যেন অন্তত কেউ না বলে, এটা আমার একটা অনুরোধ থাকবে। দ্বিতীয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, উনি জামাতে ইসলাম বা জামাতে ইসলামের যিনি এই বক্তব্য দিয়েছেন ঢাকার উন্নয়নের জন্য ওনাদের প্রয়োজন, তো আমার কথা হলো যে অবশ্যই নির্বাচন হবে সামনে এবং এই যে নির্বাচনের মাধ্যমে আমাদের বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, এই নির্বাচন অত্যন্ত নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। তো ভবিষ্যতে নির্বাচনগুলো অত্যন্ত সুষ্ঠু হবে। সেই কারণে আমি মনে করি যে জনগণ ওনারা নিশ্চয়ই নির্বাচনে পার্টিসিপেট করবে, কারণ ওনারা কোনো নির্বাচনেই যে ভবিষ্যতে বাদ দিবে এরকম কোনো সম্ভাবনা নাই, কারণ ওনারা রাষ্ট্রপতির নির্বাচনেও নিশ্চিত পরাজয় জেনেও ওনারা পার্টিসিপেট করেছে। হ্যাঁ, গণতান্ত্রিক ধারা বজায় রেখেছে ওনারা, এটাকে আমি ওনাদের অবশ্যই বলবো না যে এটা ওনাদের কোনো ভুল সিদ্ধান্ত ছিল। তো নির্বাচনে ওনারা অংশগ্রহণ করবে, স্থানীয় সরকারের প্রতিটা স্তরেই ওনারা অংশগ্রহণ করবে এবং সেখানে জনগণ যদি ওনাদের মনে হয় যে সিটির উন্নয়নের স্বার্থে ওনাদের প্রয়োজন, জনগণ ভোট দেবে, ওনারা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ী হয়ে সিটির জন্য কাজ করবে, সিটির নাগরিকদের জন্য কাজ করবে, এটা আমরা তো সাধুবাদ জানাই। আতিক মুজাহিদ, সেলিম উদ্দিনের কথা হচ্ছিল, তিনি 1000 কোটি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি তাদেরকে জামাত ইসলামের প্রতিনিধি সিটি কর্পোরেশনের জন্য নির্বাচিত করা হয়, তাহলে ঢাকা শহরে জলাবদ্ধতা জও থাকবে না এবং যানজট বলেও কিছু থাকবে না। এইটি তিনি এই ধরনের একটি বড় দাবি করে ফেলেছেন। এটি কিভাবে দেখেন? এবং 2টি সিটি কর্পোরেশনে জামাত ইসলাম প্রার্থী দেওয়ার জন্য বেশ অ্যাক্টিভ। ওদিক দিয়ে সাদিক কায়েম এর মধ্যে ছাত্রত্ব, তিনি তার ছাত্র শিবির থেকে বিদায় নিয়েছেন। তো জোটগতভাবে আপনারা তো সমঝোতার ভিত্তিতে আপনারা বিভিন্ন কর্মসূচি ঠিক করছেন। এখানে জামাতের সঙ্গে আপনাদের টানাপোড়েনের জায়গাটা কি? আসলে কোন সিটিতে কে? এদিক থেকে আমরা জানি সাবেক যে ছাত্র উপদেষ্টা, তিনিও তো আপনাদের যে রাজনৈতিক নেতা, মুখপাত্র, তিনিও তো থাকতে চান এই নির্বাচনে। না, এটা তো ভেরি ক্লিয়ার। আমরা এখন পর্যন্ত আমরা আমাদের 2 সিটিতে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি, আরিফুল ইসলাম আদিব, আসিফ মাহমুদ সজীব ইন্টারেস্ট প্রকাশ করেছে। কুমিল্লাতে আমাদের তরিকুল ইসলাম। প্রায় ম্যাক্সিমামে আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের জায়গা থেকে। আমরা আজকেও দেখেছেন আমরা ইউনিয়নগুলোতে আস্তে আস্তে ঘোষণা দিচ্ছি লোকালি যে আপনারা ইলেকশন করেন। কারণটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সব জায়গায় আমরা ইলেকশন করব।
জোটগত হবে কিনা সেটা এখনো আলোচনা চলমান। যখন আসবে তখন সেটা বুঝতে পারবো। এটা হলো আমার। আপনাদের দলের প্রত্যাশা কি আসলে, কেমন আপনারা আশা করছেন, কোনটা কার জন্য, কোন সিটি কার জন্য? আমরা এরকম না কোন সিটি কার জন্য এরকম তো আমরা মানে সমঝোতার ভিত্তিতে সমঝোতা হবে নাকি কিসে দুই হবে? দলেরই প্রার্থী থাকবে? সেটা তো সময় বলে দেবে। এখন পর্যন্ত তো কোনো ইলেকশন নিয়ে তো আসলে গভর্নমেন্ট তো লেট আছে অনেক। গভর্নমেন্টের যেটা আচরণ বোঝা যাচ্ছে যে ওনারা এই প্রশাসকদেরকে রাখবেন, ওনারা আনটিল আনলেস ওনারা মনে করে যে ওনারা ফিজিবল জয়লাভ করতে পারবে, ওনাদের একটা অবস্থান তৈরি হয়েছেন। ওনারা তো এখন তো এটা একটা খুব আনফর্চুনেট কাজ। প্রশাসক বিএনপির 31 দফার বলছে কোনো জায়গায় প্রশাসক নিয়োগ দিবে না, কিন্তু প্রশাসক নিয়োগ দিয়েছেন এবং ক্যাম্পেইন করতেছে ওনারা সরকারি টাকায়। প্রশাসক কিন্তু চাকরি, উনি কিন্তু সরকারি টাকায় ক্যাম্পেইন করতেছে। খুবই আনফর্চুনেট এটা আর কি, এটা একটা নোট দিয়ে রাখলাম। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আমাদের এখন যে রিসেন্ট সার্ভে ইনোভেশন এবং আইআরআই সারা দেশে প্রায় আমাদেরকে প্রায় 10% লোক মানে কি মোটামুটি আমাদের সাপোর্ট এবং 27% লোক ভালোবাসে আমাদেরকে। জি। সো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশী যে মানুষজন তরুণদেরকে গ্রহণ করবে বলে আপনাদের প্রত্যাশা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চা। ভালো থাকবেন, দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো বিষয় এবং নতুন কোনো অতিথি নিয়ে।